Hello everyone, welcome to my channel Economics Simplified. আমি প্রশান্ত স্যার। আজকের টপিকস ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এখানেও কিন্তু ইমপ্লিমেন্টেশন অফ ম্যাথস ইন ইকোনমিক্স তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমার প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি কি করে ইকোনমিক্সের মধ্যে অঙ্কটার কনসেপশন বা কনসেপশন অফ ম্যাথস আমরা ব্যবহার করি। এখানে কিন্তু এই ভিডিওতে তুমি প্রথম ভিডিওটার ইম্প্যাক্টটা বুঝতে পারবে। কীরকম? ধরো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি আমরা কোথায় পেয়েছি? যারা ক্লাস 9-10-এ ফিজিক্যাল সায়েন্স বা একটু উঁচু ক্লাসে বা যাদের মধ্যে সায়েন্স ভাগাভাগি হয়ে গেছে, মানে ফিজিক্যাল এডুকেশন বা ফিজিক্স, এখানে ফিজিক্স থেকে আমরা এটা পেয়েছি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। কোন চ্যাপ্টারে পেয়েছি? হিট বা টেম্পারেচার। সেখানে আমরা কি দেখেছি যে 100 ডিগ্রি টেম্পারেচার যদি 2-3টে বা 4টে মেটালের উপর দেওয়া হয়, কীরকম? কাঠের উপর 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম তাপ, সোনাতে দিলাম, লোহাতে দিলাম, তামায় দিলাম, অর্থাৎ ডিফারেন্ট কোয়ালিটি মেটাল, তাহলে কি এক্সপানশন অফ দ্য মেটাল কি একরকম হবে? কখনই হবে না। তার কারণ এক একটা মেটাল এক এক রকমভাবে রেসপন্স করছে, অথচ সেম ডিগ্রি টেম্পারেচার আমি ইম্পোজ করেছি। এই যে দ্রব্যের যে কোয়ালিটেটিভ কনসেপ্ট, এটাই সায়েন্স যারা নিয়ে পড়েছে বা তারা ব্যাখ্যা করেছে, ওই দ্রব্যের গুণগত মানটাকেই বলা হয় ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এবার এই কনসেপশনটা আমরা ইকোনমিক্সে নিয়ে আসলাম। কীরকম? ধরো ডিমান্ড চ্যাপ্টারে যখন আমরা দেখেছি, আলোচনা করেছি যে প্রাইস চেঞ্জ হলো, ধরো দাম বাড়লো বা কমলো, তাহলে 5% ধরো দাম বাড়লো বা কমলো, তাহলে ডিম্যান্ড অফ দ্য কমোডিটি উইল ডিফার ফ্রম নেচার, অর্থাৎ বিভিন্ন কমোডিটির ডিম্যান্ডটা কিন্তু একরকম হবে না। অর্থাৎ চাল বা আটার ক্ষেত্রে যেমন হবে, আবার সোনার ক্ষেত্রে আলাদা হবে, আবার শেয়ার মার্কেটের ক্ষেত্রে একরকম হবে, আবার নেশাজাত দ্রব্যের ক্ষেত্রে একরকম হবে, আবার মেডিসিনের ক্ষেত্রে অথচ সব জায়গায় কিন্তু 5% আমি ইনক্রিজ করালাম। তাহলে এখান থেকে আমরা পাবো নেচার অফ গুডস। তাহলে ইলাস্টিসিটি কেন পড়ব? ইলাস্টিসিটি পড়ব ক্লাসিফিকেশন অফ গুডস, অর্থাৎ দ্রব্যের প্রকৃতি নির্ধারণে আমার স্থিতিস্থাপকতা কী করে সাহায্য করছে। এবারে স্থিতিস্থাপকতা মাপবো কীভাবে? ইকোনমিক্সে বলছে মেথডস। এই ইলাস্টিসিটি মাপার জন্য 3টে পদ্ধতি আছে। একটাকে আমরা বলি গ্রাফিক্যাল মেথড, একটাকে আমরা বলি পার্সেন্টেজ মেথড, একটাকে আমরা বলি টোটাল এক্সপেন্ডিচার মেথড। এখন এই গ্রাফিক্যাল মেথডকে আবার দুভাগে করতে পারি। একটাকে বলি পয়েন্ট মেথড, আর একটাকে বলি আর্ক মেথড। পয়েন্ট মেথড মানে কি? ধরো একটা কার্ভ, ডিমান্ড কার্ভই ধরা যাক। তাহলে এই ডিমান্ড কার্ভের উপর কোনো একটা স্পেসিফাইড পয়েন্টে আমার ইলাস্টিসিটি কত, এটা মেজার যখন করছি তখন সেটাকে বলছি আমরা পয়েন্ট মেথড। আর আর্ক মেথড মানে এমন একটা ডিমান্ড কার্ভ ডিডি, এই ডিডির মধ্যে এ আর বি এইটুকু যে অংশ, মানে কার্ভেচার বলতে পারো, এই এ বি অংশটুকু চাপ, বাংলা বলে চাপ, এই এ বি অংশের আমার ইলাস্টিসিটিটা কত সেটাকে যখন মাপবো গ্রাফিক্যালি, তখন আমরা বলবো আর্ক ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, মানে আর্ক মেথড। এবার যদি আমরা পার্সেন্টেজ মেথডের দিকে যাই, তাহলে দেখব এটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি ওন প্রাইস ইলাস্টিসিটি, আরেকটাকে বলছি ক্রস প্রাইস বা রিলেটিভ প্রাইস ইলাস্টিসিটি, আরেকটাকে বলছি ইনকাম ইলাস্টিসিটি। তাহলে ওন প্রাইস মানে কি? দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তনের জন্য চাহিদার উপর কি প্রভাব পড়বে, যেহেতু চাহিদার চ্যাপ্টারটা করছি ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। 2 নম্বর কি বলছি? রিলেটিভ প্রাইস, মানে অন্যান্য দ্রব্যের দামের পরিবর্তনের জন্য আরেকটা দ্রব্যের চাহিদার উপর কি প্রভাব পড়ছে। আর ইনকাম ইলাস্টিসিটি মানে কি? ক্রেতার আয়ের পরিবর্তনের জন্য আমার ইনকাম, অর্থাৎ ইনকামের চেঞ্জের জন্য ডিম্যান্ডের উপর কি প্রভাব পড়ছে। এখন এই পার্সেন্টেজ মেথডে কিন্তু আমরা যেটা পাচ্ছি, ধরো এটাকে আমরা ডিপেন্ড করছি ইডি দিয়ে, বা আরও সুবিধার জন্য আমি তোমাকে বলছি ইএক্সএক্স করলাম। তাহলে ইএক্সএক্স মানে কি? ইএক্সএস মানে হচ্ছে, আমি দেখো আবার সেই 1 নম্বর ভিডিওতে ফিরে যাচ্ছি। ওপরটাকে কি বলছি? কজ, তলারটাকে বলছি কজ, ওপরটাকে বলছি এফেক্ট।
তার মানে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিম্যান্ড অফ এক্স জন্য পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ এক্সের জন্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিম্যান্ড অফ এক্স। অর্থাৎ এক্স দ্রব্যের পার্সেন্টেজ চেঞ্জের জন্য 1% যদি দামের পরিবর্তন হয় তাহলে ডিমান্ডের কত পার্সেন্ট চেঞ্জ হবে। তাহলে এটা কজ, এটা এফেক্ট। এইভাবে যখন আমি ক্যালকুলেশন করব তখন সেটাকে আমরা বলবো ওন প্রাইস ইলাস্টিসিটি, মানে এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের ডিম্যান্ড। এটা আমরা ইলাবোরেটলি পরে করব। আমি তোমাকে ওভারঅল একটা আলোচনা দেখানোর চেষ্টা করছি। 2 নম্বরটা কি বলছি, EXY, তার মানে কি, এখানে ওয়াই দ্রব্যের দামের জন্য পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ ওয়াইয়ের জন্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিম্যান্ড অফ এক্স। তার মানে ওয়াই দ্রব্যের দাম চেঞ্জ হলো পার্সেন্টেজ ফর্মে, আর এক্স দ্রব্যের ডিম্যান্ড চেঞ্জ হলো পার্সেন্টেজ ফর্মে। তার মানে ক্রস প্রাইস হলো। তাহলে একজনের দামের অন্যজনের ডিম্যান্ডের উপর এফেক্ট, তখন ওই জন্য বলছি ক্রস প্রাইস ইলাস্টিসিটি বা রিলেটিভ প্রাইস ইলাস্টিসিটি। 3 নম্বরটাকে আমরা বলতে পারি ইনকাম ইলাস্টিসিটি, মানে ইনকামের চেঞ্জের জন্য পার্সেন্টেজ ফর্মে ডিমান্ডের কি চেঞ্জ হয়। আবার সেই তলারটাকে আমরা বলছি কজ, ওপরটাকে বলছি আমরা এফেক্ট। তার মানে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম অফ দ্য কনজিউমারের জন্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিম্যান্ড অফ গুডস, তখন আমরা বলবো এটাকে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। সিমিলারলি এইখানে টোটাল এক্সপেন্ডিচার মেথড আছে, অর্থাৎ দাম কমলো তাহলে টোটাল যে ডিম্যান্ডটা বাড়লো বা কমলো তার ফলে আমার এক্সপেন্ডিচার কিভাবে বাড়লো বা এক্সপেন্ডিচার কিভাবে কমলো বা এক্সপেন্ডিচার আমার কাছে একই আছে কিনা, ডিপেন্ডিং অন দ্যাট আমরা দ্রব্যটা ইলাস্টিক না দ্রব্যটা ইনলাস্টিক না দ্রব্যটা ইউটেড ইলাস্টিক, এই ক্লাসিফিকেশন অফ গুডসটা আমরা করে থাকি। আজকে এই ভিডিওটা তোমাকে সাহায্য করবে যে ইলাস্টিসিটি কাকে বলে, ইলাস্টিসিটি কনসেপশন আমরা ইকোনমিক্সে কেন নিয়ে আসলাম, ইলাস্টিসিটি কত রকমের হয়, ইলাস্টিসিটি মেজারমেন্ট আমরা কীভাবে করি, এবং বিভিন্ন টাইপের ইলাস্টিসিটি মেজারমেন্টের ক্ষেত্রে আমরা কি কি অঙ্ক বা থিওরি আমরা অ্যাপ্লাই করলাম। কি ভালো লাগলো ভিডিওটা? তাহলে এটাকে আবার একটু রিভিশন ফর্মে দেখে নিও, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফর ফার্দার নোটিফিকেশান। আর যেটা আমি বলি যে প্রচুর পরিমাণে বন্ধুবান্ধবকে শেয়ার করো যাতে ভিডিওটা তাদের কাছে উপকারে লাগে এবং তারা যেন ইকোনমিক্সটা অনেক ইন্টারেস্টিংভাবে দেখতে পায়, শিখতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, তাতেই আমি খুশি। সুতরাং আজকের জন্য